morning, Azraki. Good It's too bright. দেখি আমার সোনার মুখটা দেখি। Can I see you? আমার সোনার টুকরা যে কষ্ট। Too bright. Okay. বাইরে সূর্য এখনো ভালো করে ওঠেনি। আর আমার সোনা পাখিকে ঘুম থেকে তুলেছি স্কুলে দেওয়ার জন্য। যে কুয়াশা একদম অবস্থা কাহিল, আমাদের গাছের পাতা টাটা পড়ে একদম খালি হয়ে গিয়েছে। এই যে একটা পাখির বাসা, খালি পাখির বাসা। লেটস গো, গুড মর্নিং। উঠি যাও গো, উঠি যাও গো, উঠি যাও গো, উঠি যাও বুড়া বেটি, উঠি যাও, উঠি যাও। আমরা বুড়া বেটি সপর বাদে যায় না, বাদে ঘুম পুরে না। উতো বুড়া বেটি, উতো বুড়ি। ইয়া তোমার ঘুমোর খাফরও কিতা গো? banana, croissant, toast, egg, juice, orange juice. Oh, what's in your toast, Falak? Did you notice? It's a, what is it? It's peanut butter? It's peanut butter with what? Yellow ita kita. And they have bacon too. Oh my God, so many foods. Oh, Falak, utote. আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ঘুম থেকে আজরাককে তুললাম, তুলে আজরাককে রেডি করে স্কুলে দিয়ে এসে দেন ফালাককে তুলি। তারপরে ও যায়, আর ওকে চেষ্টা করি একটা ডিম সকালে খাইয়ে দিতে। প্রত্যেক দিন এক রেসিপি করি না, ডিফারেন্ট ওয়েতে করে দিই, এতে করে ও বিরক্ত হয় না। আবার যদি বেশি বিরক্ত হয়ে যায় তখন দেখা যায় 1-2 দিন গ্যাপ দিয়ে মানে খাওয়াই আর কি। বাচ্চা মানুষ ওইভাবে খাওয়া দাওয়া করে না, আর আমার ফালাক খুবই জ্বালায় খাবার দাবার নিয়ে। তো এই জন্য আর কি চেষ্টা করি সকালে যাতে ওর প্রোটিনটা একটু পায়, কারণ দুপুরেও দেখা যায় খেতে এত মানে কি বলবো আর কি, না দেখলে কেউ বিলিভ করবেন না। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে স্ক্র্যাম্বল এগ করছি। তো আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, তার সাথে হচ্ছে আপনার ক্রিম দিয়েছি, হেভি হুইপিং ক্রিম যেটা থাকে সেটা দিয়েছি। আর এই তো বাটারটা গরম করে এইভাবে স্প্রেড করে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, আর এভাবে হালকা হালকা করে ফোল্ড করে দিচ্ছি, এতে করে স্ক্র্যাম্বল একটা ওইভাবে যে একদম ঝুরা ওইভাবে হবে না, স্ক্র্যাম্বলটা আর কি একটু বড় বড় থাকে। তো এইভাবে ফালাককে খাওয়ালেও পছন্দ করে, দেখা যায় যে স্ক্র্যাম্বলটা আর কি ফর্ক দিয়ে তুলে ইজিলি খাওয়ানো যায়, আর এইভাবে অনেক ফ্লাফিও হয়। একটু ভালো করে ফেটিয়ে নেবেন, এতে করে ফ্লাফি হয়, আর ক্রিমটা দেওয়ার ফলে আপনার আর কি একটা ক্রিমি টেক্সচার আসে। ক্রিমের পরিবর্তে আমি যদি না থাকে ঘরে তখন দুধ দিয়েও করে থাকি, আর এভাবে একদিন করে দেখবেন। আর সামান্য একটু মিষ্টিও অ্যাড করতে পারেন যদি চান। তো এখানে ওর চুল আঁচড়ে দিচ্ছি, ও নাস্তা করে অনেক সময় লাগিয়ে, এজন্য ওকে দেখা যায় যে খাইয়ে ওকে রেডি করে দিই। ওকে রেডি করতেও সময় লাগে, ঘুম থেকেও তুলতে সময় লাগে, ব্রাশ করাতে আরও বেশি সময় লাগে। মানে ও সকালবেলা হচ্ছে ভিআইপি ট্রিটমেন্ট পায় মাশাআল্লাহ। আর ও চুল আঁচড়াতে গেলে তো কত কান্নাকাটি করে, যদিও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আমি খুবই আস্তে আস্তে আলতো হাতে ওর চুলটা আঁচড়ে দিয়েছি, কিন্তু তারপর ওর কান্নাকাটি শেষ নেই। মানে হালকা একটু টান লাগলেও দেখা যায় ও কান্নাকাটি শুরু করে দেয়। আজরাক হওয়ার পরে আমার খুব বেশি একটা গিল্টি ফিলিংস কাজ করেছে, বা এখনও করে মনে পড়লে, যে আমি আমার ফালাকে প্রপারভাবে সময় দিতে পারিনি। যেহেতু আজরাক বেবি, স্বাভাবিকভাবেই ওকে সময়টা বেশি দিতাম। আর ফালাক আর আজরাকের মাত্র 21 মাসের ব্যবধান, তো ও তো একটা বেবি ছিল, আর সবসময় চাই যে আমার ফালাককেও সমানভাবে অ্যাটেনশন দিতে। তো এখন আমার সেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। এখন সকালবেলা পুরোটাই ও আমাদের টাইমটা মানে পায় আর কি। আমি আর আদিয়ানের বাবা দুজনে মিলেই বলতে গেলে ওকে সেই আনডিভাইডেড অ্যাটেনশন যেটা ও ডিজার্ভ করে ওইটাও পায়। তো এই লারোস-পোজের এই ময়শ্চারাইজারটা আমি ওকে দিয়ে থাকি, যেহেতু উইন্টার মান্থ, আর ওদের ড্রাই স্কিন আমার ফালাক আজরাক দুজনেরই, আবার সামান্য এক্সিমারও আছে ভাব। তো এই জন্য দেখা যায় এটা অনেক আরাম লাগে। আপনারা যারা ট্রাই করেননি ট্রাই করতে পারেন। এই তো বাবার রাজকন্যা, বাবা পরিয়ে দিয়েছেন জ্যাকেট। সামটাইম ও বলে যে ড্যাডি পরিয়ে দিবে, আমার আজরাক কিন্তু উল্টা করে, আমি পরিয়ে দেয়া লাগে, ওর বাবা টাচ করাও মানে অসম্ভব, মানে আমি 100% করতে হয়। তো আদিয়ানের বাবা ফালাককে দিয়ে আসলেন, আর এখন হচ্ছে আমি আমাদের জন্য নাস্তা বানাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ঘরের রুটিন।
এই সাওয়ারডো ব্রেডটা নরমাল ব্রেড থেকে একটু শক্ত হয়ে থাকে। এজন্য দেখা যায় টোস্ট করার পরে অনেক ক্রাঞ্চি থাকে। স্যান্ডউইচের জন্য একদম পারফেক্ট। আর মানে টেক্সচারটাও একটু ভিন্ন হয়ে থাকে। এত সুইট থাকে না, সেভরি টাইপের হয়। তো এজন্য আমাদের কাছে ভালো লাগে। আর চা তো মাস্ট। আসলে এই ভ্লগটা এডিট করছি আর অনেক কথা মাথায় আসছে বা যখনই আমি বাচ্চাদের জন্য কিছু করি, তখন সব মা-বাবার কথা মনে পড়ে বা সকল মায়েরা যারা বাচ্চাদেরকে আমরা বড় করছি কত কষ্ট করে সবার কথা মনে পড়ে। আমাদের মা-বাবার কথা মনে পড়ে। তো এইটা মন থেকে দোয়া করি অলওয়েজ যে আমরা এত কষ্ট করে বাচ্চা-কাচ্চা বড় করছি, এই যে এত আদর, যত্ন, খেয়াল একটু ১৯-২০ হলে বাচ্চাদের জন্য আমাদের কলিজা ফেটে যায়। ওদের জন্য বেস্টটা দেয়ার ট্রাই করি। ওদের জন্য ভালো খাবার তৈরি করি, ভালো পোশাক মানে করি বা ওদের ফিউচারের জন্য আমাদের কত কষ্ট করতে হয়। পুরোটা দিন দৌড়াতে হয়। তো এই একটা আশায় যে আমাদের বাচ্চাগুলো যেন মানুষের মতো মানুষ হয়। আর যেই সকল বাচ্চারা বিপথে চলে যায় বা রং রাউট পিক করে, তখন মা-বাবার উপরে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা কল্পনার বাইরে। এজন্য প্রত্যেক ওয়াক্ত নামাজেই আল্লাহর কাছে চাই, দোয়া করি যে, "আল্লাহ তুমি আমরা সব মা-বাবার স্বপ্ন পূরণ করো। আমাদের করে খাওয়াবে বা আমাদের জন্য কিছু করবে।" এই আশা নিয়ে তো আমরা বাচ্চা কেউই পালি না। শুধু এতটুকুই চাই যাতে ওরা মানুষের মতো মানুষ হয়, আল্লাহর রাস্তায় থাকে, একজন ভালো মানুষ হয়। এতটুকু চাই আল্লাহর দরবারে। তো আমিন বলবেন সবাই। আর সবার বাচ্চাদের জন্য দোয়া রইলো। আল্লাহ তাআলা আমরা যেই নিয়ত করে বাচ্চাদেরকে বড় করছি, কষ্ট করে আল্লাহ তাআলা সেই নেক ইচ্ছাটুকু যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। কোনো মা-বাবা যেন বাচ্চাদের জন্য চোখের পানি ফেলতে না হয়। কারণ এই কষ্ট পৃথিবীতে মনে হয় যে অন্য সব কষ্ট থেকে সবথেকে বেশি বড় কষ্টের যখন দেখবেন আপনার চোখের সামনে আপনার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে বা বিপথে চলে গিয়েছে। তো যাই হোক নাস্তা-টাস্তা সেরে আমরা এখন বের হয়ে পড়েছি। আমাদের একটু কাজ ছিল। শার্লেন উইলিয়ামে এসেছি কয়েকটা স্যাম্পলের জন্য। আমাদের একটা প্রজেক্টের কাজে লাগবে আরকি। তো স্যাম্পল ছাড়া তো হয় না। তো দোকানে আসলে আসলে এত কনফিউজড হয়ে যাওয়া যায়। আপনি তো মাথায় দেখবেন যে এইটা সেটা মানে কালার বা অনলাইনে কালার পিক করবেন বা দোকানে যখন যাবেন বা ইন পারসন দেখবেন তখন কনফিউশনটা আরও বেড়ে যায়। আর তো এখানে আমি আসলে পিল অ্যান্ড স্টিক একটা স্যাম্পলের অপশন ছিল। চোখের সামনের থেকেও না চোখে দেখিনি। এখন যখন এডিট করছি তখন মনে পড়ছে। তো আমাদের যে কার্পেন্টার উনিও পরে বললেন যে স্যাম্পল না এনে এই পিল অ্যান্ড স্টিকগুলো নিয়ে আসলে না কেন? তাহলে বেটার হতো। তাহলে পুরো কালারটা দেখতে পারতে। পরে আমিও বললাম, "আল্লাহ আমি কি বোকা!" মানে তখন চোখে পড়েনি। আমি ৫ টা স্যাম্পল নিয়ে গিয়েছি। অনেক দাম দিয়ে একেকটার দাম কিন্তু অনেক স্যাম্পলের বড় একেকটা জার ছিল। আর এতগুলো পেইন্ট তো দরকারও পড়ে না পরে। কারণ এগুলো স্যাম্পল তো এগুলো তো রিয়াল পেইন্ট না। এই যে সবগুলো পেইন্ট নেয়া হয়ে গিয়েছে। একেকটা থেকে হয়তোবা একটা সোয়াচ দেয়া হবে। কিন্তু মানে আননেসেসারি আরকি। পরে তো আর কি করব? কিছু করার নাই। বাসায় নিয়ে এসেছি আর ওপেন করা হয়ে গিয়েছে জার আর স্যাম্পল তো রিটার্নও নিবে না ওরা। তো যাই হোক এইটা হচ্ছে বাসায় আসার পরে তাড়াহুড়া করে রান্না করছি। যেহেতু সকালবেলা গিয়েছি বাচ্চাদেরকে স্কুলে ড্রপ অফ করার পরেই মানে আমরা নাস্তাটা করেছি, করেই বের হয়ে গিয়েছিলাম। তারপরে আরও ২ টা জায়গায় গিয়েছি। সেখান থেকে দেন আমরা মনে করেন ১২টা ১২:৩০ দিকে বাসায় চলে এসেছি। এসে হচ্ছে আমি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি যেটা কিনা সহজ হয় একদম। মানে আমার যাতে ঝামেলা কম হয় এরকম রান্না পিক করেছি। কারণ ফ্রিজে মোটেও খাবার-দাবার কিছুই নাই। তো এখানে হচ্ছে ইলিশ মাছ কয়েক টুকরা ছিল। মানে বেশ কয়েকটা ইলিশ মাছের লেজ, তারপরে মাথা এগুলো হচ্ছে আপনার কি বলে? জমা হয়ে গিয়েছিল। তো এগুলোকে কাজে লাগাচ্ছি। আর এই লতা দিয়ে বা কচুরলতি দিয়ে এভাবে একবার করে দেখবেন। আপনি চেটেপুটে খেতে বাধ্য হবেন। আমি কিছুই দেইনি মসলাতে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দেইনি যেহেতু ইলিশ মাছ। তো মসলাটা কষিয়ে আমি কোনো পানি দেইনি মসলাতে। তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপরে হচ্ছে আপনার মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে তুলে নিচ্ছি এখন ইলিশ মাছটা যাতে করে ভেঙে না যায়। তারপরে কচুরলতি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মোটা সাইজের আর চিকন সাইজের ২ টাই আছে। তারপরে লবণও দিয়েছিলাম। তারপরে ঢেকে রেখে দিয়েছিলাম। আর কিন্তু কোনো পানি দেইনি। এই কচুরলতি থেকে যে পানিটা বের হয়েছে সেটাতেই রান্না করেছি।
আর দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা করে ভেজে নিয়েছি। আর কম আঁচে করবেন। আমার একটু পুড়া লেগে গিয়েছিল, আগুনটা বাড়ানো ছিল, তাড়াহুড়া করছিলাম যেহেতু বাচ্চাদেরও স্কুল থেকে আনার সময় হয়ে যাচ্ছে। তো তেলটা দেখতে পাচ্ছেন একটু বেশি করে দেওয়াতে মাছটা যখন অ্যাড করেছি তখন আরও তেল বের হয়েছে। তো এভাবে আর কি ইলিশ মাছটা সবার শেষে অ্যাড করে দেন এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব, যাতে করে ইলিশ মাছ তো এমনিতেই কুক হয়ে গিয়েছে, বাট স্টিল যাতে আরও ফ্লেভার বের হয় আর তেলটাও আরও সুন্দর করে বের হয়ে যায়। এভাবে ভাজা ভাজা করে লতি খেতে না অসম্ভব মজা লাগে। আপনি অল্প একটু দিয়ে দেখবেন অনেক ভাত খেতে পারবেন। আমার কাছে তো ভালো লাগে এই রান্নাটা। চাইলে কিন্তু একটা চাপা শুটকিও দিতে পারেন। ওইদিন আমার বান্ধবীর সাথে গল্প করছিলাম, ও বলছিল ওর ভাবি রান্না করেন এরকম চেপা শুটকি দিয়ে। আমি বললাম না না, শুটকির গন্ধ লাগবে। পরে আমার একটা ভ্লগে গিয়ে দেখি আমি অনেক আগেও এইভাবে খেয়েছি, বাট বেশি দিন গ্যাপ পড়ায় আমার নিজেরই ভুল পড়ে গিয়েছে। চেপা শুটকি দিলে আসলেই ভালো লাগে, জাস্ট একটা দুইটা দিলেন রান্নার সময়, তখন না শুটকির একটা ফ্লেভার আসে, আবার ইলিশ মাছ লতি সব মিলিয়ে অন্যরকম একটা ফ্লেভার আসে। রান্না শেষ করে প্রথমে আতিয়ানকে নিতে আসলাম। এত লম্বা লাইন, আজকে পার্কিং পেতে অনেক কষ্ট হয়েছে। আমার আজরাক সোনাকে পিক আপ করেছি, আর উনার গরম লাগে শুধু, জ্যাকেট ম্যাকেট খুলে, অথচ বাইরে ঠান্ডায় কেটে ফেলছে মনে হচ্ছে। ইটস ওকে, হি ইজ মাই হার্ট বেবি, আই লাভ ইউ। আদিয়ানকে পিক আপ করে দেন আজরাককে পিক আপ করে বাসায় যাই। ঘর থেকে বের হয়ে যেতে হয় 2:20 এরকম, তারপরে ঘরে আসতে আসতে 3:30টার মতো বেজে যায়। বাসায় চলে এসেছি ঝটপট, গুড জব, ঝটপট করে এখন লাঞ্চ রেডি করব। আজ দুপুরে ভাত খাওয়াবো না, রাত্রে খাওয়াবো। আমি সবসময় একবেলা ভাত খাওয়াই। আমাদের দৌড়াদৌড়ি আছে একটু, পালাকে স্কুল থেকে পিক আপ করে একটা জায়গায় যেতে হবে, তো সময় নাই, এই জন্য কুইক লাঞ্চ বানিয়ে নিচ্ছি যাতে করে হাতে করে নিয়ে যেতে পারি। এর জন্য এখানে হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই দিব, আর হচ্ছে এই পস করে এটা হচ্ছে আলাস্কা স্যামন বার্গার, তো এইটা রেডি করব আর কি, প্যান ফ্রাই করব। Why are they so good? Thank you. You're welcome. বাচ্চাদেরকে খাওয়ালাম, তারপরে এখন হচ্ছে আমার ফাইনালি খাবারের পালা। পেটের খিদায় একদম মাথা ঘুর করছে আর কি। তো এখন খাবো, দেন খেতে খেতে ফালাককে আনার সময় হয়ে যাবে। ফালাক যেভাবে সবার শেষে স্কুলে যায়, ও আবার একদম সবার শেষে স্কুলে আসে, তো বাস স্টপেই চলে আসে। তো আমি বাস স্টপ থেকে ওকে নিয়ে আসি, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, ওইভাবে হেঁটে আসলে দেখা যায় অনেক ঠান্ডা লাগে, এই জন্য গাড়ি নিয়েই বের হয়ে যায়। কোনো মতে ভাত 4টা খেয়েছি তাড়াহুড়া করে, এখন এসেছি ফালাককে পিক আপ করতে। আমাদের বাড়ি কাহিল অবস্থা, এই যে স্নো পড়ছে হালকা পাতলা, মানে স্নো বলতে কি ওই যে গুড়ি গুড়ি স্নো পড়ে দেন মেল্ট হয়ে যায়, আইসের মতো আর কি, খুবই ঠান্ডা। ফালাককে বাসায় নিয়ে তারপরে হচ্ছে ঝটপট করে আবার আমরা সবাই বের হয়ে যাব। তো ওই দিন আর কোনো কিছু রেকর্ড করা হয়নি, এটা ছিল ছুটির দিনের ক্লিপ। আর আজকে একটা বার্থডে দাওয়াত ছিল, আমার একটা ফ্রেন্ডের বাচ্চার 1 বছরের বার্থডে। এই ডেকোরেশনটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমার এক ভাগ্নি ডেকোরেশন করেছে, আর ওরা নতুন বিজনেস স্টার্ট করেছে। তো আমি ডেসক্রিপশন বক্সে ওর বিজনেসের ইনস্টাগ্রাম পেজের লিংক দিয়ে দিব। যারা মিশিগানে আছেন, ছোটোখাটো ইভেন্ট বলেন বা বিয়ে শাদী প্রোগ্রাম বলেন, রিজনেবল প্রাইসে খুবই সুন্দরভাবে যদি প্রফেশনালি করাতে চান, তাহলে আমার ভাগ্নির পেজটা ঘুরে আসবেন। তো এসে বরাবরের মতোই ওর হাতের বানানো অ্যাপিটাইজার, ও সবগুলো অ্যাপিটাইজার নিজে বানিয়েছে, আর মেইন ফুডটা কেটারিং করেছে। মাশাআল্লাহ সব কিছুই অনেক মজা হয়েছে, স্পেশালি দ্য বড়ই আচার। বড়ই আচারটা এত ইয়ামি ছিল, আমি সাথে করে একটা কাপে করে নিয়ে এসেছি বাসায়। আর এই বড়ই আচার যদি মিশিগানে আপনারা খেতে চান, তাহলে দ্য স্ট্রিট টকিং হ্যামট্রামিকে পড়েছে। এটা একটা ফুড ট্রাক, মোটামুটি হয়তো বা সবাই এখন মিশিগানে যারা আছেন তারা চিনেন বা খেয়েছেন অলরেডি।
তো ওদের ফুড ট্রাকে এই বড়ইয়ের আচারটা অ্যাভেলেবল পাবেন আপনারা। তো মিস করবেন না। একদম মানে বাংলাদেশের যে ভ্যানে বা যে ঠেলাগাড়িতে যে বড়ই আচারটা পাওয়া যেত এক্স্যাক্টলি ওইরকম ফ্লেভারের। ওদের কটন ক্যান্ডিও ছিল। তো বাচ্চারা খুব এনজয় করেছে, বাউন্স হাউসে অনেক সময় খেলেছে। তো দুর্ভাগ্যবশত আমাকে মানে দাওয়াত থেকে বের হয়ে যেতে হয়। মানে থেকে আমি বের হয়ে পড়েছি অ্যাপিটাইজার খেয়ে। কারণ আজকে আমাদের একটা ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডস গিভিং পার্টি ছিল। যেহেতু সামনে হচ্ছে থ্যাঙ্কসগিভিং আসছে। তো এই টাইমে দেখা যায় সবাই এরকম ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে গ্যাদারিং করেন। তো আমরাও এসেছি। তো একদিনে আরকি ২ টা দাওয়াত। তো আদিয়ানের বাবা আর আদিয়ানকে দিয়ে ১ম এ ওইখানে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বাচ্চাদেরকে নিয়ে ওইখানে বার্থডেতে গিয়েছি। যেহেতু বাচ্চা মানুষ ওরা এনজয় করবে বার্থডে পার্টি। যেহেতু আমি ডিলে করে এসেছি সেজন্য মানে সুন্দর থাকা অবস্থায় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরও মেমোরি হিসাবে খাবার-দাবার যেটুকু বাকি ছিল সেগুলোর একটু রেকর্ড করে নিয়েছি। অনেক ফান করেছি। রাত্রে ১টা পর্যন্ত আমরা ছিলাম। তো সবার শেষে আমরা সবাই মিলে গ্রুপ পিকচার তুলছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।